বাংলাদেশ রাষ্ট্রটি এখন বাংলাদেশ নামে থাকলেও আসলে এটি এখন এটা প্রায় পাকিস্তান রাষ্ট্রে পরিণত হয়েছে। আমরা যদি দেখি একটু অতীতের দিকে তাকাই তাহলে দেখব যে 1971-এ বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় ভারতবর্ষের কতটা ত্যাগ ছিল, আত্মত্যাগ ছিল, কতটা ত্যাগ করেছে এই দেশটিকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে রক্ষা করে বাংলাদেশ নামক রাষ্ট্র জন্ম দেওয়ার ক্ষেত্রে। বাংলাদেশ যদি অর্থাৎ পূর্ব পাকিস্তানের সেই বিপ্লবীরা যারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে পাকিস্তানের যে সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি অর্থাৎ তার যে অবদমিত করে রেখেছিল তারা যে বাঙালিদের তাদের হাত থেকে আরও 25 বছর সংগ্রাম করলেও অন্তত 2-3 কোটি বাঙালি আত্মত্যাগ দিক করলেও অর্থাৎ প্রাণ গেলেও তারা কিন্তু স্বাধীনতা পেত না অন্তত 1971-এ। এটা আমরা বলতে পারি। একটা কথা শুধু বলে রাখি দর্শকগণ, আপনাদের যদি মনে থাকে 1971-এ ভারত ত্রিপুরা রাজ্যের, শুধু ত্রিপুরা রাজ্যের জনসংখ্যা ছিল 19 লক্ষ। 1971-এ ত্রিপুরা রাজ্যের জনসংখ্যা ছিল 19 লক্ষ। আর বাংলাদেশে শরণার্থী এসে আমাদের এই ক্ষুদ্র রাজ্যে আশ্রয় নিয়েছিল 21 লক্ষ। যে রাজ্যের জনসংখ্যা 19 লক্ষ সেই রাজ্যে 21 লক্ষ বাংলাদেশি নরনারী, অসহায় নরনারী এসে আশ্রয় নিয়েছিল। সারা ভারতবর্ষে আশ্রয় নিয়েছিল 1 কোটির উপর। তাহলে ত্রিপুরার মতো ক্ষুদ্র রাজ্য তখন 71-এ এখানে শুধু দারিদ্র আর দারিদ্র হাহাকার। একজন শ্রমিকের, কৃষি শ্রমিকের দৈনিক মজুরি ছিল 2 টাকা বা 2.5 টাকা, এর বেশি ছিল না। যারা একটু বয়স্ক আছেন তারা বিষয়টা বুঝতে পারবেন। এই বাংলাদেশি উদ্বাস্তুরা এখানে আসার ফলে এখানকার মানুষের মজুরি অনেক কমে গিয়েছিল। কারণ বাংলাদেশ থেকে যারা এখানে আশ্রয় নিয়েছিলেন শরণার্থী শিবিরগুলোতে তারা সরকারি চাল ডাল পেতেন এবং দিনের বেলা তারা খুব স্বল্প মজুরিতে তারা কাজ করতেন। ফলে আমাদের এখানকার যারা দিন মজুর ছিলেন তাদের অবস্থা খুব খারাপ ছিল এবং এখানকার জিনিসপত্র বা অন্যান্য কিছু সাংঘাতিকভাবে সংকটে ছিল। আর তখন ভারতের অর্থনীতিও এতটা মজবুত ছিল না। তাহলে বুঝতে পারেন যে ভারতবাসী কতটা, সাধারণ মানুষ অর্থাৎ সাধারণ ভারতবাসী কতটা ত্যাগ স্বীকার করেছিল এই বাংলাদেশের জন্য। কিন্তু আজকে সেই বাংলাদেশ এই যে পাকিস্তানপন্থী সেই রাজাকার বাহিনীর হাতে চলে যাওয়ার ফলে পাকিস্তানের সমস্ত সেই শক্তিগুলো বাংলাদেশের শাসন ক্ষমতা দখল করার ফলে তাদের এমনিতেই তারা ছিল ভারত বিরোধী অর্থাৎ মুক্তিযুদ্ধ বিরোধী। সেই শক্তি যখন এখানে আস্তানা গেড়েছে, এবার বুঝুন যে ভারতবর্ষের বিরুদ্ধে তাদের যে চক্রান্ত, সেই চক্রান্তের কতটা গভীরে গিয়ে পৌঁছেছে আমেরিকার মদতে, এবং চীনও সেখানে কিছুটা তাদেরকে শক্তি যোগাচ্ছে এবং মদত দিচ্ছে। আমরা ভাবতে অবাক লাগে যেই দেশটা এখনো ভারতের সাহায্যের উপর বেঁচে আছে, অর্থাৎ ভারত থেকে চাল ডাল অন্যান্য সবজি খাদ্য সামগ্রী না গেলে যাদের শুকিয়ে মরতে হবে, না খেয়ে মরতে হবে, এরা কোথা থেকে এতটা সাহস পায় যে ভারত বিরোধী এইভাবে বক্তব্য রাখতে। কিন্তু আমার কাছে অবাক লাগে যে আমাদের 7 সিস্টার্সকে কেন্দ্র করে ওরা যেভাবে ভারতের উত্তর পূর্বাঞ্চল দখল করবার জন্য ষড়যন্ত্র করছে, যেভাবে আবার এখানে ফরজ বড়ুয়ার মতো যে উগ্রপন্থীদের যারা আসামকে ভারত থেকে বিচ্ছিন্ন করার জন্য লড়াই করেছিলেন, সে অনুপ চেটিয়া এবং যে রাজখোয়া, যারা একসময় ধরা পড়েছিল, ভারতের হাতে হস্তান্তর করা হয়েছিল, কিন্তু যে কি জানি বলে
পরেশ বড়ুয়া কিন্তু ধরা দেয়নি। সে এতদিন যাবৎ মায়ানমারে ছিল। এখন এই হাসনাত আবদুল্লাহ গত পরশুদিন যে বক্তব্যটা রাখলেন যে বাংলাদেশকে অস্থিতিশীল করলে ভারতের সেভেন সিস্টার্সকে আমরা আলাদা করে দেব, অর্থাৎ ভারতবর্ষকে আলাদা আলাদা রাষ্ট্রে পরিণত করবে উত্তর পূর্ব ভারতকে। জানি না উত্তর পূর্ব ভারতের বা উত্তর পূর্বাঞ্চলের ভারতের উত্তর পূর্বাঞ্চলের কোন রাষ্ট্র এই হাসনাত আবদুল্লার মতো চ্যাংড়ার কাছে গিয়ে সেখানে বলেছে যে আমরা স্বাধীন হতে চাই। এখন খবর পেলাম যে পরেশ বড়ুয়া বাংলাদেশে গিয়ে আবার ঢাকায় আস্তানা গেড়েছে। অর্থাৎ সে যে সেদিন বলছিল যে ভারতের যে সমস্ত উগ্রপন্থীরা আছে, যেগুলো শেখ হাসিনায় ক্ষমতায় আসার পর তাদের সেই ঘাঁটিগুলো ভেঙে দেওয়া হয়েছিল, অর্থাৎ বাংলাদেশের জঙ্গলাকীর্ণ অঞ্চলে, এবং যেখানে তারা ভারতবর্ষের যে সমস্ত উগ্রপন্থীগুলো এই অঞ্চলের যারা সেখানে আশ্রয় দান করেছিল এবং যাদেরকে বাংলাদেশ আর্মি ট্রেনিং দিত, সেগুলো সেই সমস্ত ভেঙে দিয়ে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল। এখন এরা বলছে আবার সেই কাজটা তারা নূতন পুনরায় শুরু করে দেবে, এবং এই যে শুরু করে দেবে তার প্রমাণ হলো যে এখন সেই পরেশ বড়ুয়া এখন আবার ঢাকায় আশ্রয় নিয়েছেন। বন্ধুগণ, আমি কিছুদিন আগে যে বলেছিলাম একটা ভিডিওতে যে বাংলাদেশ যেই অবস্থায় গেছে, এটা ত্রিপুরার সহ উত্তর পূর্ব ভারতের জন্য একটা বিরাট বড় বিস্ফোরা হয়ে গেছে। কিন্তু এত কিছুর পরেও আমরা শুধু হাসনাত আবদুল্লাহ কেন, এখন দেখুন নাহিদ ইসলাম কি বলছিলেন যে ভারতের অখণ্ডতার সার্বভৌমত্ব বাংলাদেশের উপর নির্ভরশীল, ভারতকে সাবধান থাকতে হবে বাংলাদেশের সঙ্গে সম্মান ও মর্যাদার সম্পর্ক রাখতে। তারপরে সেভেন সিস্টার অর্থাৎ ভারতের 7টি রাজ্য আমাদের, এগুলো অচিরেই ভারতের কবলমুক্ত হয়ে কবলমুক্ত করবো। কে বলেছেন? মোহাম্মদ ইউনিস। হালকাভাবে নেওয়ার কোনো, হাসনাত আবদুল্লাহ বা অন্যান্য যারা আছেন এই এনসিপির নেতা, চ্যাংড়া নেতাগুলো, তাদের কথাকে এখানে হালকাভাবে নেওয়ার কোনো কারণই নেই। কারণ এদের এত বড় সাহস যে বাংলাদেশের ভারতীয় হাই কমিশনার যে অফিস, সেটাকে তারা আক্রমণ করেছে পরশুদিন। আপনারা জানেন এই 16ই ডিসেম্বর যে বাংলাদেশের মুক্তি দিবস, যেটা সেটাকে তারা নোংরা ভাষায় সেই মুক্তি দিবসকে উল্লেখ করেছে। আবার যেইমাত্র ভারতের প্রধানমন্ত্রী সেখানে একটা টুইট করেছেন ইনস্টাগ্রামে যে ভারতের বিজয় দিবস, সেদিন ভারতের বিজয় দিবস তো বটেই, এই যে মূর্খগুলো বিদেশি সাম্রাজ্যবাদী দালাল এবং আমেরিকার চর অর্থাৎ পাকিস্তানপন্থী যারা অলরেডি বাংলাদেশ নামটাকে মুছে না দিলেও সেই বাংলাদেশ যে সরকার এখন বাংলাদেশ যারা শাসন করছেন তাদের আচার আচরণ এবং সেখানকার যে সমস্ত কাণ্ডকীর্তি সবটাই কিন্তু পূর্ব পাকিস্তানের মতো, অর্থাৎ পূর্ব পাকিস্তানে ফিরে গেছে আমরা বলতে পারবো। কারণ যেই নির্বাচন ঘোষণা করা হয়েছে এই 12ই জানুয়ারি 2026, সেখানে 12ই ফেব্রুয়ারি 2026, সেখানে আপনার কি জানি বলে আওয়ামী লীগকে অংশগ্রহণের কোনো সুযোগ সেখানে দিচ্ছে না। অর্থাৎ তারা শেখ হাসিনাকে স্বৈরাচার বলে তাদের যেখানে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, তো তাদের মনে রাখা দরকার পাকিস্তানের যে ইয়াহিয়া খা, যে ভুট্টু বা যেই কি জানি বলে জিন্না, যে আরও যে সমস্ত যেই নেতারা ছিলেন মুসলিম লীগের, যারা ভারতবর্ষকে ভাগ করে পাকিস্তান রাষ্ট্র গঠন করেছিলেন, জন্মলগ্ন থেকেই ভারতের বিরুদ্ধে চক্রান্ত করছিলেন, তারা কি সেখানে গণতান্ত্রিক ছিল? তারা কি সেখানে ধর্মনিরপেক্ষ ছিল? তো সেটা তাদের ধরে নিলাম এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার। অর্থাৎ ভারতবর্ষ কেন শেখ হাসিনাকে আশ্রয় দিল, শেখ হাসিনা কেন ভারতবর্ষে এসে স্থান পেলেন, এখন ভারতকে ওরা হুমকি দিচ্ছে ভারতকে আক্রমণ করবে, বলছে যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। আপনি ভাবুন তো দেখি তাদের কত বড় সাহস, এবং ভারতবর্ষের সীমানা অতিক্রম করার জন্য ভারতবর্ষের ভিতরে জানি না কত উগ্রপন্থী সেখানে ঢুকিয়ে রেখেছে। কারণ দিল্লি হামলার সময় এটা পরিষ্কার হয়ে গেছে মূল চক্রান্তটা হয়েছিল বাংলাদেশের মাটিকে ব্যবহার করে। এবং এদের এই যে ইসলামিক যে সমস্ত উগ্রপন্থীগুলো সারা বিশ্বে ছড়িয়ে আছে, এরা কত ভয়ঙ্কর। এখন আরও কত মিথ্যা দেখুন, এরা বলছে কি জানি এদের একজন সাদিক হাসান সাইদ নাকি জানি মারা গেছে,
কি ইনকিলাব নামে কি একটা সংগঠনের, এটার দায়িত্ব দিয়ে মারা যায়নি, ওদেরকে গুলিবিদ্ধ হয়েছে। ওকে যারা গুলি করেছে তারা নাকি ভারতবর্ষে এসে আশ্রয় গ্রহণ করেছে। কি প্রমাণ আছে এই কথা বলে সেখানে জনগণকে উত্তপ্ত করার চেষ্টা করছে ভারতের বিরুদ্ধে। আরও কি বলছে, ভারতবর্ষের নাকি 10,000, আপনি দেখুন 10,000 আত্মঘাতী সেখানে মানে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে ভারতীয় সরকার, ভারতবর্ষ থেকে ঢুকেছে সেখানে। কত বড় মিথ্যাবাদী! কারণ এরই আত্মঘাতী বাহিনী যেটা পাকিস্তানের প্রোডাকশন, আমেরিকার মদতে, সেটা বাংলাদেশে থাকতে পারে, বর্তমান বাংলাদেশে থাকতে পারে, পাকিস্তানে আছে, কিন্তু ভারত রাষ্ট্রের এরকম কোনো আত্মঘাতী বাহিনী আছে ইতিহাসে কোনো প্রমাণ আছে কি? আন্তর্জাতিক যে সমস্ত সংস্থাগুলো আছে, আমেরিকার সিআইএর যারা লোক আছে, তারাও তো এই কথা বলতে পারবে না। সুতরাং দেখুন, ভারত বিরোধী চক্রান্ত, অর্থাৎ বাংলাদেশি মানুষকে ভারতের বিরুদ্ধে উত্তপ্ত করার জন্য এহেন চক্রান্ত নেই। এই এখন বাংলাদেশে যারা শাসন ক্ষমতায় আছে, অর্থাৎ শাসনটাকে যারা কায়েম করে রেখেছে, এটা কোনো নির্বাচিত সরকার না, এটা অবৈধ সরকার। তারা করেছে, পাকিস্তানিরা আমেরিকার মদতে সে কাজটা করেছে, শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেখান থেকে উনি চলে আসতে বাধ্য হয়েছেন। আওয়ামী লীগ দলটাকে সেখানে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে। নির্বিচারে আওয়ামী লীগপন্থী এবং যারা সংখ্যালঘু সম্প্রদায়ের লোক আছেন তাদেরকে সেখানে নির্বিচারে হত্যা করা হচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। অর্থাৎ সেখানে গণতন্ত্রের কোনো পরিবেশ নেই। আর বলছে, ভারতবর্ষ যেহেতু বলছে যে আমরা চাই সেখানে সহমতের ভিত্তিতে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে সেখানে একটা নির্বাচিত সরকার সেখানে হোক। অর্থাৎ আমরা সুপ্রতিবেশী সুলভভাবেই এখনো পর্যন্ত ভারত সরকার সাংঘাতিকভাবে ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছে। এবং আমরা বাংলাদেশকে মনে করতাম তাদের সঙ্গে ভাষাগত, যেহেতু আমাদের বিশেষ করে বাঙালিদের বিশাল মিল আছে, আমরা তাদেরকে নিজের পরিবারের লোক বলে ভাবতাম। কিন্তু কতদিন ভারত সরকার কতদিন আর এই উগ্রপন্থীগুলোকে সেখানে রেখে সেখানে থেকে যারা ভারত বিরোধী সমস্ত চক্রান্ত করছে, ধৈর্যের পরিচয় কতটা দেবে? এবং যেটা আজকে ভারতবর্ষের কাছে সেটা নিরাপত্তার একটা বিশেষ হুমকি স্বরূপ এই দেশটা দাঁড়িয়ে আছে। এবং আমাদের দেশেও কিছু লোক যে তাদের সঙ্গে সহযোগিতা করছে না তলে তলে, সেটাও কিন্তু আমরা নির্দ্বিধায় বলতে পারছি না। তাহলে এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? আমার মনে হয় যে আমাদের দেশকে, অর্থাৎ ভারতবর্ষকে, এই যেই বাংলাদেশের যেই পরিস্থিতি, আমার মনে হয় আন্তর্জাতিক যে বাণিজ্যিক যে বিষয়টা সেখানে রয়েছে, এখন ভিসা বাতিল করা হয়েছে পরশুদিন একটা ঘোষণায়, যখন তারা ভারত হাই কমিশনারকে তারা দখল করতে সেখানে গেছিল, বিশাল বড় মব সেখানে সৃষ্টি করেছে। এবং আমার মনে হয় তাদের এই সমস্ত আন্তর্জাতিক যে সমস্ত সুযোগ সুবিধাগুলো ভারতের মাটিকে ব্যবহার করে তারা সেটা নিত। এখন এই উগ্রপন্থী পাকিস্তানি যে সরকার চলছে, রাজাকার এবং আলবদরদের যে সরকার চলছে, একাত্তর বিরোধী যে সরকার চলছে, সেই সরকারের সঙ্গে আমার মনে হয় সমস্ত সম্পর্ক ভারত সরকারের ছিন্ন করা উচিত। কারণ আমি একজন নিরীহ সাধারণ নাগরিক, আমি একজন ভারতবাসী, আমি ভারতের অখণ্ডতা, ভারতের শান্তি সুস্থিতিকে আমার কাছে 1 নম্বর প্রায়োরিটি। সুতরাং আমি চাইব যে আর এই শক্তিকে বাড়তে না দেওয়া, যারা প্রতিনিয়ত খালি চিকেন নেয় এবং অর্থাৎ যেই করিডোর, যেটা শিলিগুড়ি করিডোর, সেটাকে বিচ্ছিন্ন করে তারা উত্তর পূর্ব ভারতকে ধ্বংস করে দিতে চাইছে। তো আমি বলবো যে উত্তর পূর্ব ভারতে যেই পরিমাণ আর্মি আর যেই সামরিক শক্তি আছে, মূল ভূখণ্ড থেকে না পাঠালেও শুধু এগুলো দিয়েই বাংলাদেশ নামক যে রাষ্ট্রটা, সেটাকে নিশ্চিহ্ন করে দেওয়া ভারতের পক্ষে কোনো অসম্ভব কার্য নয়। কিন্তু আর কতদিন আন্তর্জাতিক মহলের কাছেও এই দেশটার এই যে চরিত্র, অর্থাৎ আর সহনশীল না হয়ে তাদের যে এই যে একটা চরিত্রিক বৈশিষ্ট্য গ্রহণ করেছে, সন্ত্রাসবাদীরা গ্রহণ করেছে রাষ্ট্র হিসাবে, তারা যে এখন আত্মপ্রকাশ করেছে, সেই বাংলাদেশটা নামে শুধু বাংলাদেশ থাকলেও অ্যাকচুয়ালি এটা পুরো পাকিস্তানের চরিত্র সেখানে গ্রহণ করেছে। এটাকে আমার মনে হয়
আর বাড়তে দেওয়া উচিত না। সুতরাং বন্ধুগণ, এটা প্রত্যেক নাগরিক হিসাবে আমার মনে হয়, আমাদের ভারতবাসী হিসাবে আমাদেরও এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, রাজনৈতিক দলাদলি মতাদর্শের উপর দাঁড়িয়ে সব কিছু ভুলে গিয়ে আমাদের এখন এর জন্য একটা প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে, প্রতিবাদে সোচ্চার হতে হবে এবং ভারত সরকারকে জানান দিতে হবে যে আর দেরি নয়, এদেরকে নির্মূল করতে হবে। না হলে আমাদের কিন্তু শত্রু যদি অল্প, যদি তবু নাশেরও কারণ। এটা মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদ কাব্যের মধ্যে লিখেছেন, অত্যন্ত অকাঠ্য সত্যি কথা। কারণ এরা অল্প হতে পারে, সংখ্যায় এখন খুব কম হতে পারে, কিন্তু না, আর এদের যেই মৌলবাদী যারা, সন্ত্রাসবাদী যারা, এদের যে ধার, এদের যে অবস্থা আমরা জানি, ওরা যে কোনো অঘটন ঘটিয়ে দিতে পারে। আমার দেশের যদি একটু ক্ষতি হয়, আমার দুটো নাগরিকের যদি প্রাণ যায়, তাহলে সেটা কিন্তু দিল্লিতে তো আমরা দেখলাম গেল, পেহেলগাঁও ঘটনায় আমরা গেল, এখন আমাদের এই ত্রিপুরার মতো রাজ্যেও ওরা যে কোথায় বসে আছে, কোথায় যে বোমা ফাটাবে, কোথায় যে কি করবে, আমি বলতে পারছি না। আসামেও তো একই অবস্থা হতে পারে, মেঘালয়ে একই অবস্থা হতে পারে, মিজোরামে হতে পারে, নাগাল্যান্ডে হতে পারে, সুতরাং ইভেন পশ্চিমবাংলায় ঢুকে যেতে পারে। কোনো অস্বাভাবিক কিচ্ছু না। সুতরাং আমাদের সাবধান হতে হবে। তো যারা দেখেছেন আমার এই ভিডিওটা, আশা করি ভালো লাগলে আমার যে চ্যানেলটা হিস্ট্রি ক্যানভাস, যে চ্যানেলটা, সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।